Bismillahirrahmanirrahim. Alhamdulillah mustaqim. Syirah. জাভা ইন্দোনেশিয়ার জাতি জাজার নামক গ্রামে একসময় 3টে বাচ্চার সাথে ঘটে যায় কিছু অদ্ভুত ঘটনা। তাদের সাথে আসলে কি হয়েছিল সেটা কোনোদিনই সামনে আসেনি। সময়ের সাথে গ্রামের সমস্ত মানুষ এটা ভুলে গেলেও 30 বছর পর ঘটতে থাকে সেই ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি। বলছিলাম 2023-এর ইন্দোনেশিয়ান হরর ওয়াক্তু মাগরিবের কথা। সময়টা তখন বিকেল। ইন্দোনেশিয়ার এক গ্রাম জাতি জাজারে 3 বন্ধু ওয়াতি, কার্তা এবং দ্রাজাত জঙ্গলের পাশের মাঠটায় খেলছিল। একটু পরেই সন্ধে হয়ে আসবে, তাই ওয়াতি সবাইকে বাড়ি ফিরতে বললে ওরা দুজন বলে তুই একা যা, আমরা পরে আসছি। কিন্তু ওয়াতির আবার ভূতের ভয়। কার্তা হেসে বলে তুই আর তোর এই কুসংস্কার, যা বাড়ি যা। ওয়াতি হাঁটা লাগালে দ্রাজাত খেলার সময় কাঠের ছোট টুকরোকে জোরে মারলে সেটা জঙ্গলের বেশ কিছুটা ভিতরে গিয়ে পড়ে। কার্তা একা খুঁজতে ঢুকলে দেখে পাথর ও একটা কাঠের গুঁড়ির পাশে ওটা পড়ে আছে। তখনই কাঠের ছোট টুকরোটা গুঁড়ির পাশে ছোট্ট গর্তটায় ঢুকে যায়। কার্তা তখন ওটাকে তুলতে ভিতরে হাত ঢুকিয়ে ফেলে। অন্যদিকে ওয়াতি একা যাওয়ার সময় একটা অলৌকিক আওয়াজ শুনতে পায়, যেন কেউ তাকে খেলতে ডাকছে। আওয়াজটা লক্ষ্য করে সেদিকে এগোতেই কোনো এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে গেলে প্রচণ্ড ভয় চেঁচিয়ে উঠতেই কার্তার হাত ওই গর্তের ভিতর থেকে কেউ টেনে ধরে। একদিকে দ্রাজাত আর অন্যদিকে বাকিদের এইরকম অবস্থা। জোর টেনে কার্তা হাতটা বের করলে দেখে তার একটা আঙুল নেই। অসম্ভব যন্ত্রণায় কার্তা চিৎকার করে ওঠে, তবে সেই আওয়াজ গভীর জঙ্গলের মধ্যেই হারিয়ে যায়। এরপর ঘটনা ফিরে যায় 30 বছর পর, অর্থাৎ 2002 সালে। 2 বন্ধু জঙ্গলের ছোট্ট রাস্তা দিয়ে দৌড়ে চলেছে। প্রতিদিনের মতো আজও তাদের স্কুল ঢুকতে দেরি হয়ে গেছে। আদি আর সামান, ওরা দুজন বেস্ট ফ্রেন্ড। ওদের গ্রামের বিদ্যালয়ে শহর থেকে একজন করে টিচার পাঠায়, যিনি সমস্ত বাচ্চাদের পড়ান। এই ম্যাডামের নাম মিস ওরো। ওদের দুজনের স্কুলে ঢোকা প্রতিদিন লেট হয়, যার কারণে ক্লাসের সব থেকে পিছিয়ে পড়া স্টুডেন্টদের মধ্যে এরা দুজনেই রয়েছে, আর বাকি সবার রেজাল্ট ভালো। মিস ওরও দুজনকে বেশ বকা দিলেও ক্লাসের সবাই বেশ মজা নিচ্ছিল। আয়ু ক্লাসের ফার্স্ট গার্ল, যার কারণে সে ম্যাডামের ভীষণ প্রিয়। ম্যাডাম আয়ুর নির্ভুল হোমওয়ার্ক এবং নতুন কিছু শেখার ইচ্ছে দেখে তাকে একটা পেন গিফট করে। তবে সুযোগ পেলে আয়ু কিন্তু ওই দুজনের পিছন লাগতে ছাড়ে না, কারণ পড়াশোনায় যে যেমনই হোক তাদের বন্ধুত্ব কিন্তু অটুট। সামান এদের মধ্যে সবথেকে গরিব পরিবার থেকে বিলং করে। সে জঙ্গল থেকে মধু সংগ্রহ করে আয়ুর বাবার দোকানে বিক্রি করে, কিন্তু বিগত কয়েকদিন ঘুম থেকে লেট করে ওঠার জন্য সে মধু সংগ্রহ করতে পারছে না। মিস্টার মার্তো সামানকে ডেকে মধু আনার ব্যাপারে সতর্ক করে, কারণ শহর থেকে সামানের দাদা সামিউন ফিরলেই সবার আগে তার কাছ থেকে টাকা চাইতে আসবে। এবার মধু বিক্রি না হলে তিনি টাকা দেবেন কিভাবে? এমনিতেই সামানের খুব কষ্টের পরিবার। বাড়িতে রয়েছে একমাত্র ঠাকুমা, যিনি বোবা ও অসুস্থ, বিছানা থেকে উঠতে পারেন না, তাই সব কাজ সামানকে করতে হয়। ইতিমধ্যে গাড়ি করে পাশের গ্রাম জেটিপেনি থেকে কয়েকজন মাইকে ওয়াং ফাংশনের কথা জানিয়ে সবাইকে উপস্থিত থাকার জন্য বলে যায়। 2 বন্ধু এই বিষয়ে কথা বলতে বলতে জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় জঙ্গলের ঠিক ওই বড় পাথরটার সামনে এসে দুজন থেমে যায়। আদি বলে, শুনেছি মিস্টার কার্তা নাকি এইখানেই নিজের আঙুল হারিয়েছিলেন। তবে সামান এটা নিয়ে মজা করলে আদির পিছনে কালো কাপড় পরে কাউকে দাঁড়িয়ে থাকতে লক্ষ্য করা যায়। এদিকে সন্ধ্যা নামার ঠিক আগে আয়ু গ্রামের একদম শেষ প্রান্তে একটা কুঁড়ে ঘরে কাউকে খাবার দিতে আসে, কিন্তু লোকটা আয়ুকে বকে দ্রুত বাড়ি ফিরতে বলে, কারণ সন্ধে নেমে আসছে এবং এখানে থাকা নিরাপদ নয়। রাতে সামান ঠাকুমাকে খাওয়াতে বসলে দাদা সামিউন আসে। শহর থেকে কাজ করে ফিরে টেবিলের উপর রাখা মধুর কলসিগুলো দেখে প্রচণ্ড রেগে যায়। একেই তাদের অর্থের টান, তার উপর সামানকে দেওয়া এই একটা কাজও সে করতে পারছে না, যার কারণে সামিউন ওকে রাগের মাথায় পেটায়। বেচারা ঠাকুমা চোখের সামনে নাতিকে এইভাবে মারতে দেখে কেঁদে ওঠে। তিনি ছোট নাতিকে খুব ভালোবাসেন, কিন্তু তিনি অসহায়। সামিউন তাকে কাল সমস্ত মধু বিক্রি করার অর্ডার দিয়ে বেরিয়ে যায়। তখনই ঠিক তার পিছনে জঙ্গলে সে কালো কাপড় পরা আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, কিন্তু সামান দেখার আগে
সে অন্ধকারে মিলিয়ে যায়। পরের দিন সকালে প্রতিদিনের মতো লেট করে উঠে দুজনকে দৌড়তে দেখা যায়। সামানের হাতে মধুর কলসি, আর যেমন করেই হোক মিস্টার মার্তোর কাছে এগুলো বিক্রি করতেই হবে। কিন্তু আজ লেট করে স্কুলে আসলে ম্যাডাম তাদের রেস্ট রুম পরিষ্কার করার শাস্তি দেয়, যেটা না চাইলেও তাদের করতে হবে। সাথে আরেকটা প্রবলেম, বেশি দেরি হয়ে গেলে এখান থেকে জাটিপেনি যাওয়ার কোনো গাড়ি পাওয়া যায় না। সময়টা তখন বিকেল। জঙ্গলের মধ্যে একটা পাগলকে ভয়ে দৌড়তে দেখা যায়। রুদ্ধশ্বাসে দৌড়ে জঙ্গলের একদম শেষ হয়ে খাদের ধারে এসে পৌঁছায়। উপরে তাকিয়ে দেখে গোটা আকাশ লাল। এই লাল আকাশ কোনো এক অজানা কারণে তার মনের মধ্যে ভয় জাগিয়ে তোলে। তবে অন্যদিকে দুই বন্ধু পাশের গ্রামে যাওয়া শেষ গাড়িটা ঠিকই ধরে ফেলে। গাড়িতে যাওয়ার পথে সামান ম্যাডাম ওরুকে নিয়ে রাগারাগি করতে থাকে, যেমন আমরা ছোটবেলায় স্যার ম্যাডামদের নিয়ে করেছি। সবসময় ম্যাডাম তাদের প্রতি যেন একটু বেশি রেগে থাকেন। তারই রাগের কারণ কি? আদি বলে ম্যাডাম আসলে সিঙ্গেল, কোনোদিনও প্রেম করেনি, যার কারণে হয়তো মেজাজ খিটখিটে হয়ে থাকে। উফ, ম্যাডাম যদি স্কুল ছেড়ে চলে যায়, আর না হলে সব থেকে ভালো ম্যাডাম যদি মরে যায় তাহলে। কথাটা শুনতে ড্রাইভার সামানের উপর ভীষণ রেগে যায়। কথার মধ্যে নজর ঘুরতেই কাউকে একটা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। স্টিয়ারিং ঘোরাতেই একটুর জন্য ধাক্কা লাগার হাত থেকে তাদের গাড়ি বাঁচে। দেখে চাকা খারাপ হয়ে গেছে। অন্যদিকে বাড়িতে একা ম্যাডাম ওরও নিজের কাজ করছিলেন। হঠাৎ নজর পড়ে সদর দরজায়। কি ব্যাপার, দরজাটা খোলা কেন? যতদূর মনে পড়ছে তিনি নিজের হাতে খিল লাগিয়েছিলেন, তাহলে হয়তো হাওয়ার জন্য খুলে গেছে। অত কিছু না ভেবে তিনি আবার দরজা লাগিয়ে ভিতরে আসতেই দরজায় কেউ টোকা মারে। এখন আবার কে এলো? গিয়ে দেখতেই অবাক হয়ে যায়, কারণ দরজা খোলা। এটা একেবারে অসম্ভব। তা সত্ত্বেও পুনরায় দরজা বন্ধ করে চাবি দিয়ে ভিতরে আসলে দরজা আবার খুলে যায়। বুঝতে পারে কিছু একটা অলৌকিক ঘটছে। আর তখনই ওরও নিজের পিছনে সেই কালো কাপড় পরা ভয়ঙ্কর আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখে। তার গোটা শরীর পচে গেছে, হাতে লম্বা নখ এবং পরনে কালো কাপড়। পরক্ষণে সে ওরকে হন্ট করে নৃশংসভাবে মেরে ফেলে। এদিকে জঙ্গল পথে গাড়ি ঠিক করার সময় হঠাৎ ওরা গ্রামের দিকে হন্তদন্ত হয়ে দুজনকে যেতে দেখলে জিজ্ঞেস করে কি হয়েছে। এরপর যে উত্তরটা এলো সেটা তারা আশা করেনি। ম্যাডাম ওরোর ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। কথাটা শুনতে সামান প্রচণ্ড ভয় পেয়ে যায়। দ্রুত ব্যাক করে ম্যাডামের বাড়ি আসলো, দেখে গোটা গ্রামের লোকজন ভিড় জমিয়েছে। কয়েকজন তো আবার সাইডে বমি করতে ব্যস্ত। দেখে ওরও ম্যাডামের নৃশংস মৃত্যু হয়েছে এবং তাকে সম্পূর্ণ কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছে। গ্রামের লোকেরা ওদের দুজনকে দেখতেই বাড়ি পাঠিয়ে দেয়, কিন্তু সামানের মনে তখনও ভয়। আদি বলে, আমাদের ওই রকম বলার পরে কি ম্যাডাম মারা গেলেন? সামান কিছু না বলেই এগিয়ে যায়। ঠিক সেই সময় বাড়ির পাশে মিশকালো অন্ধকারে গ্রামের সেই পাগলটাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরের দিন জানাজার সময় গ্রামের সবাই ম্যাডামের বাড়িতে উপস্থিত। সামানের মনে তখনও অনুশোচনা বোধ কাজ করছে। হঠাৎ নজর যায় ম্যাডামের মুখের দিকে। ক্ষণিকের মধ্যে এক ভয়ঙ্কর রূপে তাকে দেখতেই সামান ভয় পেয়ে যায়। এমনকি ম্যাডামকে গাড়িতে নিয়ে যাওয়ার সময় তাকে পচা গলা অবস্থায় দেখে চমকে উঠতেই চোখ খোলে বাড়িতে। এতক্ষণ সে দুঃস্বপ্ন দেখছিল। দরজায় আদি টোকা মারার শব্দে ঘুম ভাঙল। বন্ধুকে সান্ত্বনা দিয়ে তার মন হালকা করার জন্য জানায় স্কুলে নতুন ম্যাডাম আসছে, হয়তো সে ওর মতো স্ট্রিক্ট হবে না। তবে এখনও মনের মধ্যে সে একটাই প্রশ্ন, তাদের বলার পরে কেন এরকম হলো। সন্ধ্যায় সামান যখন ঠাকুমার জন্য খাবার রেডি করছিল, হঠাৎ দেখে ঠাকুমার জানলার দিকে একভাবে তাকিয়ে কিছু একটা বলার চেষ্টা করছে। চোখে মুখে ভয় স্পষ্ট হয়ে ফুটে উঠছে। সামান বুঝে পায় না কি হলো। তখনই দরজা নিজে থেকেই খুলে যায়। ভয় পিছনে ফিরে দেখার সাহস নেই, কিন্তু এক ভয়ঙ্কর আওয়াজে চমকে পিছন ফিরতেই দেখে ম্যাডাম ওরও ভয়ঙ্কর রূপ নিয়ে গলা টিপতে এগিয়ে আসছে। তবে পরক্ষণই দেখে সামনে কেউ নেই। এক ছুটে ভিতরে রাখা কলসি থেকে জল নিয়ে চোখে মুখে দেয়, আর পরক্ষণেই কালো কাপড় পরা আত্মা কলসি থেকে বেরিয়ে এসে তাকে পজেসড করে ফেলে। সেই রাতে আয়ু এবং ওর বাবা কিছু গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গ্রামের রাস্তার মোড়ে জমায়েত করে, কারণ আজ স্কুলের নতুন ম্যাডাম আসছে। ম্যাডাম নিংসি রাতের লাস্ট গাড়িতে এসে পৌঁছয়। আসলে ড্রাইভার ভুল করে পাশের গ্রামে ঢুকে পড়ায় এত লেট হয়ে গেল। সবার আগে গ্রামের হেড রহিম নিজের পরিচয় দিয়ে বাকি সবার সাথে আলাপ করিয়ে দেয়, কিন্তু এই সব কিছুর মাঝেও এদের সবাইকে দূর থেকে পাগল লোকটা দেখছিল। কিন্তু কেন?
সকাল হলে সামিউন শহর থেকে কাজ সেরে গ্রামে ঢুকে সবার আগে আয়ুর বাবার থেকে মধু বিক্রির টাকা আনতে গেলে তিনি বলেন বেশ কদিন ধরে সামান কোনো মধু নিয়ে আসেনি। কথাটা শুনতেই সামিউন রেগে যায়, মনে মনে ঠিক করেই ফেলে আজ বাড়ি গিয়ে ভাইকে ভীষণ পেটাবে। আর সেটাই হয়। সামিউন বাড়ি এসে তাকে ভীষণ মারে, রাগের চোটে চেঁচিয়ে বলে তুই কি চাস? উত্তর আসে তোর মৃত্যু। এই কথা শুনে সামিউন তাকে মারতে গেলে সামানের পিছনে কালো কাপড় পরা ভয়ানক আত্মাকে দেখে ছিটকে পড়ে যায়। সামান তার দিকে তাকিয়ে একভাবে হাসছে, আর তখনই একটা ছুরি দিয়ে সামানোর উপর ঝাঁপিয়ে বুক থেকে পেট অবধি চিড়ে ভয়ঙ্করভাবে হত্যা করে। আর এই সব কিছু চোখের সামনে চুপচাপ দেখা ছাড়া অসুস্থ ঠাকুমার অন্য কোনো উপায় ছিল না। সামান দাদার মৃতদেহ ঠাকুমার বিছানার ঠিক পাশেই রেখে হাতে একটা ছুরি নিয়ে বেরিয়ে যায়। এরপর পজেস্ট অবস্থায় রাতে যায় রহিমের মুরগির খামারে। পাগলটা এই সব কিছু দূর থেকে দেখে কারোর বাড়িতে একটা তাবিজ জাতীয় জিনিস ঝুলিয়ে রেখে চলে যায়। পরের দিন ভোরবেলা আয়ুর বাবা দোকানের শাটার তুলে বাইরে এসে দেখে সামান দেওয়ালে মাথা ঠুকছে। উনি আর আয়ু এটা তো দেখে অবাক। তার কি হয়েছে জিজ্ঞেস করলে সামান তার হাতে মধুর দুটো কলসি ধরিয়ে দেয়। মধুটা আটকা আছে কিনা চেক করার জন্য মিস্টার মার্তো নাকের সামনে আনতেই ভয় হাত থেকে ওগুলো ফেলে দেন, কারণ তার মধ্যে মধু নয় বরং রয়েছে রক্ত। ওদিকে রহিম হাতে চা নিয়ে বাইরে আসতে সেখানকার পরিবেশ দেখে চমকে যায়, কারণ তার দুয়ারের সামনে নৃশংস অবস্থায় ঝুলছে খামারের মুরগিগুলো। এদিকে বেলায় ততক্ষণে ক্লাস শুরু হয়ে গেছে। হোমওয়ার্কের খাতা বের করতে গেলে হাত থেকে ম্যাডাম ওরোর দেওয়া পেনটা পড়ে যায়। আয়ু সেটা তুলতে গেলে দেখে ক্লাসরুমের ঠিক পিছন থেকে ওর দিকে ভয়ানক রূপে এগিয়ে আসছে ওরো, যাকে সে ছাড়া কেউ দেখতে পাচ্ছে না। ওরও তাকে হন্ট করলে ক্লাসের সবার সামনে আয়ু চেঁচিয়ে ওঠে। স্কুলের ঘটনা কাউকে না জানিয়ে বাড়ি ফিরলে দেখে বাবা মিস্টার রহিমকে ডেকে পাঠিয়েছে। তাদের বাড়িতে মধুর জায়গায় রক্ত এবং ওনার বাড়িতে মুরগিদের ঝুলানো দেহ। এই দুটো ঘটনার উপর বিচার করে সন্দেহ যায় সামানের দিকে। তাই আর দেরি না করে সবাই ওর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আয়ুর মনে কিন্তু অন্য কিছু চলছে, তাই আদিকে নিয়ে সাইকেলে চাপিয়ে সামানের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তবে কেউ জানতো না ওদের জন্য কি অপেক্ষা করছে। রহিম সামানের বাড়ির দরজা খুলতে প্রচণ্ড গন্ধে বমি করে ফেলে, কারণ অসুস্থ ঠাকুমার বিছানার পাশে পড়ে রয়েছে পচা গলা সামিউনের দেহ। তাদের চিৎকারে সবাই গ্রামের ভিতর ভিড় করতে শুরু করে। হুট করে আদি একা ভয় জঙ্গলের দিকে দৌড় লাগালে আয়ু গ্রামের সিকিউরিটি গার্ড আমিনকে নিয়ে ওর পিছনে যায়। আদি জঙ্গলের ধারে খালটার সামনে এলে দেখে সামান জলের মধ্যে দাঁড়িয়ে। আদি ওকে অনেক ডাকছে, কিন্তু কোনো আওয়াজ তার কানে যাচ্ছে না। অগত্যা সামনে গিয়ে ওকে ধরতেই যাবে, আর তখনই সামান অজ্ঞান হয়ে পড়ে যায়। আমিন আর আয়ু সামানকে নিয়ে বাড়ি আনলে কেমন যেন চুপচাপ হয়ে থাকে, কারোর কোনো প্রশ্নের উত্তর দেয় না। ম্যাডাম নিংসি ওর সাথে একা দেখা করতে চাইলে রহিম বলে, ম্যাডাম আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু ও এক মনে কি যেন একটা গানের সুর আউড়ে যাচ্ছে। আমরা আপাতত জেলা থেকে পুলিশ ডেকেছি, দেখা যাক কি হয়। তবুও ম্যাডাম একটিবারের জন্য তার সাথে কথা বলার অনুমতি চায়, আর সেই মতো ভিতরে এসে কথা বলার চেষ্টা করলেও তেমন কোনো ফল হয় না। তবে এদের সম্পূর্ণ গতিবিধির উপর আবার দূর থেকে নজর রাখছিল পাগলটা। কয়েক মিনিট পর ম্যাডাম নিরাশ হয়ে বেরিয়ে আসে। সামান এখনও গুনগুনিয়ে চলেছে। সন্ধ্যার দিকে সামানের ঘোর ভাঙলে দেখে সামনে ওর দাদা ভয়ঙ্কর রূপে দাঁড়িয়ে, আর তখনই পিছন থেকে ম্যাডাম ওরও গলা টিপে ধরতেই সামান পজেস্ট হয়ে যায়। এর কিছুক্ষণ পর পুলিশ এসে ভিতরে ঢুকতেই সেখানে উপস্থিত সকলের মুখ বন্ধ হয়ে যায়, কারণ ভিতরে ঝুলছিল সামানের লাশ। এই ঘটনার পর গোটা গ্রামে যেন এক অশুভ শক্তির প্রকোপ নেমে আসে। সন্ধ্যার পর কেউ বাইরে থাকতে চায় না। তবে বন্ধুর মৃত্যুর কারণে সবথেকে বেশি শক পেয়েছিল আদি। ক্লাসের শেষে তাকে একা বসে থাকতে দেখে ম্যাডাম নিংসি সান্ত্বনা দিয়ে বলে, তোমার মন হালকা করার জন্য আমি আছি তো, যা কিছু প্রবলেম আমার সাথে শেয়ার করো। জানি তোমার বন্ধুর মৃত্যুর জন্য মন খারাপ থাকাটাই স্বাভাবিক, কিন্তু আমাদের এই কষ্ট থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। তার উপর সামনে পরীক্ষা, যেহেতু তার রেজাল্ট খুব একটা ভালো নেই, তাই এক্সট্রা ক্লাসের জন্য থাকতে বললে সে আজ সন্ধ্যে থেকে থাকতেই রাজি হয়ে যায়। সন্ধ্যা ম্যাডাম নামাজ পড়তে বাড়ি যেতে বললে আদি বলে, আপনি করে আসুন, আমি এখানে সেরে নিচ্ছি। ম্যাডাম চলে যাওয়ার পর নামাজের সময় আদির পিছন থেকে কেউ যেন বলে ওঠে, প্রচণ্ড ভয়ে বাইরে এসে দেখে রেস্ট রুমের ঠিক সামনে সামানের মতো কেউ একজন ঝাড় দিচ্ছে। লাইটের অহরহ ঝটকায় তাকে ঠিকভাবে দেখা যাচ্ছে না। তখনই রক্তাক্ত সামান ওর দিকে এগিয়ে আসতেই আদির চোখ দুটো উল্টে
পজেসড হয়ে যায়। পরের দিন ফজরের নামাজের জন্য আদির বাবা আদিকে ডাকতে আসলো, দেখে সে দেওয়ালের দিকে একভাবে তাকিয়ে মাথা ঠুকে যাচ্ছে। উনি ওর পিঠের উপর হাত রাখতেই আদি জানায় তার এখন ঘুম পাচ্ছে, তাই ফজরের নামাজ সে আজ পড়বে না। উনি আর কোনো কথা না বাড়িয়ে বাইরে আসলো, দেখে পাগলটা বাইরে থেকে ফুটোর মাধ্যমে তাদের দেখছিল। তাকে তাড়িয়ে দিলে আমরা দেখি দরজার পাশে সেই তাবিজটা ঝুলছে। পরের দিন স্কুলে আয়ুর সাথে আবারও সেই একই ঘটনা ঘটে, যেখানে ম্যাডাম ওরও তাকে হন্ট করে। নিজেকে কোনো রকমে সামলে হঠাৎ খেয়াল পড়ল আদি কোথাও নেই। তাকে খুঁজতে সাইকেলে চেপে জঙ্গলের দিকে বেরিয়ে পড়লে মাঝ রাস্তায় পথ আটকে দাঁড়ায় পাগলটা। অন্যদিকে দেখা যায় বন্ডান নামের একটা ছেলেকে নিজের বাড়ির উঠোনে বসে খেলতে। হঠাৎ নজর যায় সামনের জঙ্গলের দিকে। কলা গাছের ঠিক পাশটা থেকে আদি ইশারায় তাকে ডাকছে। যেহেতু সে বন্ডানের ক্লাসমেট, তাই কিছু না ভেবে ওর দিকে এগিয়ে যায়। এর কিছুক্ষণ পর বন্ডানের মা বেরিয়ে আসলো, দেখে ছেলে কোথাও নেই। বিকেলে কেটে যাওয়ার পরেও বন্ডান আর আদি না ফিরলে গ্রামের লোকদের জড়ো করে দুজনের পরিবার জঙ্গলে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু সে রাতে তাদের কোথাও খুঁজে না পেয়ে সবাই খালি হাতে ফিরে আসে। পরের দিন ক্লাস চলাকালীন সবাইকে বলে দেওয়া হয় স্কুল শেষ করলে সবাই যেন বাড়িতেই যায়, কারণ গ্রামের অবস্থা খুব একটা ভালো নয়। কিন্তু এইসবের মাঝে আয়ুর নজর ছিল ম্যাডাম নিংসির দিকে। ছুটি হলে ম্যাডামকে দাঁড় করিয়ে আয়ু হঠাৎ ওনার হাতে একটা তাবিজ ঠেকিয়ে দিতেই ম্যাডাম কেমন যেন অপ্রস্তুত হয়ে পড়ে। দেখে মনে হলো কিছুক্ষণের জন্য যেন অসুস্থ হয়ে পড়ল। তবে পরক্ষণে নিজেকে সামলে এই ব্যাপারে জিজ্ঞেস করলে আয়ু উত্তর দেয়, এটা আপনার সুরক্ষার জন্য আমি নিয়ে এসেছি। নিংসি বলে, আয়ু তোমাকে অনেক ধন্যবাদ আমায় নিয়ে ভাবার জন্য। আচ্ছা, তো এখন বাড়ি যাও, এদিক ওদিক ঘুরো না। ইতিমধ্যে বিকেল নেমে আসলে গ্রামের সবাই নিজের বাচ্চাদের সুরক্ষা দেওয়ার জন্য ঘরের ভেতর ঢুকিয়ে দরজা লক করে দেয়। কিন্তু আয়ু সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে নামাজ পড়ার জন্য। বাবা যেতে মানা করলেও সে কোনো কথাই শোনে না। কিন্তু কিছুটা দূর যেতেই দেখে আদি মাঝ রাস্তায় বসে কি যেন একটা করছে। ওর নাম ডেকে এগোতেই যাবে, তখনই হাতে কুড়ুল নিয়ে সে আয়ুকে তাড়া করে। এদিকে রহিম মসজিদের পাশ থেকে বর্ডানের মৃতদেহ উদ্ধার করে। গ্রামে ততক্ষণে হুলুস্থুলু কাণ্ড পড়ে গেছে। একজন মহিলা লক্ষ্য করে আদি আয়ুকে মারতে দৌড়চ্ছে। সুযোগ বুঝে এসে আয়ুকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে নেয়। কিন্তু আদি পিছনের দরজা দিয়ে ঢুকে আয়ুকে মারতেই যাবে, তখনই আমিন এসে আয়ুকে মেরে অজ্ঞান করে দেয়। এই সব কিছু চলাকালীন অনেকটা সময় কেটে যাওয়ায় আয়ু বাড়িতে না ফিরলে ওর বাবা বাইরে এসে দেখে দোকানের ঠিক পাশের টেবিলটায় একটা কাপড়ে মোড়া দেহ শোয়ানো রয়েছে। ভয়ে হাত কাঁপতে কাঁপতে টর্চ নিয়ে কাপড়টা সরাতেই দেখে ওটা সামানের পচা লাশ, যেটাকে আদি কবর থেকে তুলে এনেছে। অন্যদিকে গ্রামের হুজুরকে ডেকে এনে আদিকে শান্ত করা হয়, কিন্তু তারা এখনো বুঝতে পারছে না এই সব কিছুর পিছনে রহস্যটা কি। সমস্ত ঘটনা মিটে যাওয়ার পর আদির বাবা মিস্টার কাসানের সাথে গ্রামের সবাই একটা আলোচনায় বসে, কারণ সবার সন্দেহ ছিল এই সব কিছুর পিছনে হয়তো সেই পাগলটার হাত আছে। আর এইখানে ইমামের থেকে জানতে পারা যায় ওই পাগলটা আর অন্য কেউ নয়, স্বয়ং কার্তা। সাথে গ্রামের যতগুলো বাচ্চা এখন অবধি মারা গেছে বা পজেসড হয়েছে, তাদের প্রত্যেকের বাড়ির মালিক কার্তাকে বাড়িতে কোনো তাবিজ ঝোলাতে দেখেছে। এমনকি আয়ুর বাবা এই কথায় সম্মতি জানায়, যার কারণে সমস্ত সন্দেহ তার উপর গেলে সবাই কার্তাকে মারার জন্য রওনা দেয়। তার বাড়িতে এসে ওর কোনো কথা না শুনে সবাই বেধড়ক পেটায়। কার্তা অনেক বোঝানোর চেষ্টা করে যে পুরো গ্রামের উপর খারাপ জিনের ভর রয়েছে, কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করে না। তাকে প্রাণে মেরে ফেলতেই যাবে, তখনই রহিম আর মিস্টার মার্ত সবাইকে থামায়। সবাইকে বুঝিয়ে বলে এমনিতেই গ্রামে প্রচুর খারাপ জিনিস ঘটছে, তাই নিজের হাতে আরও একটা নতুন করে খারাপ জিনিস ঘটানোর কোনো দরকার নেই, বরং একে আমার বাড়িতে বেঁধে রাখা হোক। পরের দিন সকালে আয়ুর সাথে ম্যাডাম দেখা করতে আসে। তাকে দেখেই আয়ু চমকে যায়। রাতে তোমার সাথে কি ঘটনা ঘটেছে সেগুলো শুনলাম আয়ু, বুঝলে? আশা করি এখন ভালো আছো, কিন্তু সব সময় কি ভালো থাকবে? কাল রাতে কার্তার বাড়ি সবাই গেছিলাম, খবর পেয়েছি তুমিও নাকি মাঝের মধ্যে ওখানে যেতে। কথাটা শুনতে আয়ু চমকে ওঠে। বেগতিক ঘটতে দেখে আয়ু ব্যাগ থেকে তাবিজটা বের করে হাতে লুকিয়ে নেয়। এখান থেকে ঘটনা ফিরে যায় সেই দিনের বিকেলে। কার্তা আয়ুকে নিজের বাড়িতে এনে একটা তাবিজ দিয়ে বলেছিল, এটা তোমার ম্যাডামের শরীরের কোনো অংশ একবার স্পর্শ করিয়ে দেখো, যদি সে অদ্ভুত আচরণ করে তাহলে বুঝবে কিছু একটা প্রবলেম আছে। আসলে যেদিন ম্যাডাম এই গ্রামে আসে সেদিনের লাল আকাশ, পাখিদের আচমকা ভয়ার্ত ডাক,
বাতাসের অশান্ত হয়ে যাওয়া আমি দেখেছি। এটা কোনো ভালো সংকেত নয়। এই একই জিনিস আমি আজ থেকে 30 বছর আগে ছোটবেলার সেই বিকেলে লক্ষ্য করেছিলাম, আর ওই বিকেল আমার পুরো জীবন পাল্টে দিয়েছিল। তোমাদের ম্যাডাম কোনো মানুষ নয় আয়ু, সে হলো জিন, দ্য ব্ল্যাক মাদার। সে বাচ্চাদের ভক্ষণ করে বেঁচে থাকে। তোমরা কেউ সুরক্ষিত নও, কিন্তু তোমার বিশ্বাসের জন্য আমি এই তাবিজ দিলাম। এটা ম্যাডামের শরীরের সাথে একবার হলেও স্পর্শ করাও। ততক্ষণ আমি চেষ্টা করব এই গ্রাম থেকে তাকে তাড়িয়ে দেওয়ার, কিন্তু আমার কাছে এখনও তার গ্রামে আসার কারণ অজানা। এইখান থেকে ঘটনা বর্তমানে ফিরে আসে। সব কিছু জানার পর আয়ুর এখন ভয় লাগাটাই স্বাভাবিক। আর সব থেকে বড় কথা, ম্যাডাম নিংসি নিজেও সব জানে, আর জানবে নাই বা কেন? জিনের কাছে এসব লুকোনো সম্ভব নয়। সে আয়ুকে বলে সবার সময় আসবে। সামানের এসছিল, আদির এসছে, তোমারও আসবে। একটু অপেক্ষা করো। তোমার প্রিয় ম্যাডাম ওরও তোমায় আর কতদিন রক্ষা করবে? এই বলে তিনি বেরিয়ে যান। এদিকে রহিমের বাড়িতে বাঁধা অবস্থায় পড়ে থাকা কার্তা স্মৃতিরোমন্থন করলে ফিরে যায় 30 বছর আগের বিকেলে। জঙ্গলে আঙুল কাটা অবস্থায় সে এখন একা বসে। সামনে পড়ে আছে দ্রাজাতের দেহ। গোটা গ্রাম সেদিন ভয়াবহতার এক নতুন পরিভাষা দেখেছিল, জানে না এর শেষ কোথায়। তো বর্তমানে কার্তাকে আমিন পাহারা দিচ্ছিল। সে বাথরুমে গেলে এই সুযোগে আয়ু ঘরে ঢুকে পড়ে। গ্রামের সমস্ত পরিস্থিতির কথা বলে জানায় আদি ভীষণ বিপদের মধ্যে রয়েছে, আপনাকে বাঁচাতেই হবে। তখনই ভেসে আসে আজানের ধ্বনি। ঠিক ওই দিন বিকেলেও এমনটা হয়েছিল। সেদিনের পর থেকে কার্তা আজান সহ্য করতে পারত না, কিন্তু আয়ু তার মনে সাহস জুগিয়ে বলে এই মিথ্যে সংশয় থেকে বেরিয়ে আসুন, এই আজানই আমাদের পথ দেখাবে। এই বলে কার্তাকে মুক্ত করে আমিনকে পিছন থেকে মেরে অজ্ঞান করে আয়ু পালায় আদিকে বাঁচাতে, এবং কার্তা যায় নিংসি অর্থাৎ জিনকে শেষ করতে। ম্যাডামের বাড়ি পৌঁছে দেখে আয়নার সামনে নিংসি তার আসল রূপে বসে। তাকে দেখা মাত্রই বলে, কার্তা, আমার এখনো মনে আছে তোমার আঙুলটা ভীষণ মিষ্টি ছিল। আচ্ছা, তোমার বন্ধু দ্রাজাতের কথা মনে পড়ে না? কথাটা বলে রুম থেকে বেরিয়ে আসলো নিংসি ওয়াতির রূপ ধারণ করে। আর ঘটনা এখান থেকে ফিরে যায় 30 বছর আগে সেই রাতে। জঙ্গলে ওয়াতি একা শুয়ে, চারিদিক থেকে অপার্থিব আওয়াজ এখনো ভেসে আসছে। তখনই সামনে দেখে জিন তার আসল রূপে হাওয়ায় ভাসমানরত, এবং তার হাতে রয়েছে দ্রাজাতের মাথা। কার্তা বুঝতে পারে জিন তাকে ভিতর দিয়ে মানসিকভাবে ভেঙে ফেলতে চাইছে। কার্তা বুঝে যায় এইভাবে একে থামানো সম্ভব নয়। তাই সে পৌঁছে যায় জঙ্গলের মাঝে সেই পাথরের কাছে যেখান থেকে সবকিছুর সূত্রপাত। তবে জঙ্গলের অন্য পথে আদি এগিয়ে চলেছে 30 বছর আগে সেই জায়গায়, এবং তার পিছু নিয়েছে আয়ু। কার্তা পাথরসহ পাশের গাছের গুঁড়িতে আগুন লাগানোর চেষ্টা করলে কেউ যেন বারবার দেশলাই দিয়ে নিভিয়ে দিচ্ছিল। ততক্ষণে আদি পৌঁছে যায় জিনের কাছে। তার ধারালো নখ বিশিষ্ট আঙুল ক্রমশ তার দিকে এগিয়ে আসছে। কার্তা অনেক চেষ্টা করে আগুন লাগাতে, কিন্তু তাকে ওয়াতি হন্ট করতে থাকে। কিছুক্ষণ এইভাবে চলার পর বুঝতে পারে ভয় পেয়ে তাকে থেমে থাকলে হবে না। তাই কার্তা আল্লাহর নাম স্মরণ করে আগুন জ্বালিয়ে ছুঁড়ে দেয় পাথর সমেত গাছের গুঁড়িটার দিকে। মনের মধ্যে সমস্ত গ্লানি দূর করে আল্লাহকে একভাবে ডাকতে থাকে। তার আওয়াজ হাওয়ার মধ্যে ছড়িয়ে পড়ে পুরো জঙ্গলে। কমতে থাকে জিনের প্রভাব। সে আদির থেকে দূরে সরে যায়, আর যথাসময় তার বাবা এবং আয়ু এসে আদিকে বাঁচিয়ে নেয়। শোনা যায় ওই রাতে আদি সহ বাকি গ্রামের বাচ্চারা বেঁচে গেছিল। সেদিনের পর থেকে জিনটাকে আর দেখা যায়নি। সে কেন এসেছিল, ওই জঙ্গলের সাথে তার কি সম্পর্ক, এবং এই গ্রাম তার প্রভাব থেকে সম্পূর্ণভাবে নিস্তার পাবে কিনা, সেই প্রশ্ন এখনো রয়ে যায়। হয়তো যখন আল্লাহর উপর থেকে মানুষের বিশ্বাস বা আস্থা উঠে যাবে, মানুষ ধর্মের উল্টো পথে হাঁটবে, তখনই হয়তো সে আবার ফিরবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করো, এবং যারা চ্যানেলে নতুন আসছো বা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা খুব দ্রুত 2 লাখ সদস্য পূর্ণ করতে চাই। তো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।